আমরা আজকে যাকে পেয়েছি, যার সঙ্গে কথা বলতে বসেছি, আমাদের কাছে এত আনন্দের, এবং আমরা হয়তো কল্পনাও করতে পারিনি অন্তত আগে যে তাকে আমরা পাবো। আমরা যার কন্যাকে আমরা আজকে আমার স্টুডিওতে পেয়েছি তাকে আমরা পাইনি। আমাদের প্রজন্ম তাকে দূর থেকে দেখেছে, কিন্তু পরবর্তী প্রজন্মের সঙ্গেও যে আমাদের খুব সখ্যতা গড়ে উঠেছে কোনো সময় সেটা বলতে পারি না, কিন্তু হঠাৎই যোগাযোগ, সেই যোগাযোগটা আজকে স্টুডিওতে এসে পরিসমাপ্তি হতে হবে। পরিসমাপ্তি বলাটা বোধহয় ভালো না, তার থেকে বলা ভালো যে চলাটা শুরু হতে পারে, এইটা বলাই বোধহয় ভালো। আমাদের মধ্যে আছেন বাসবী ঘটক বন্দ্যোপাধ্যায়, এবং প্রথমেই বলে রাখা ভালো ওনার পরিচয়টা এতটাই বড় যে প্রথমে না বললে বোধহয় সে মজাটা আসবে না। মজাটা এখানেই যে উনি ঘটনাক্রমে এবং খুব কি বলবো, এটা ঈশ্বরের কাছে বোধহয় ঋণী আমরা সবাই যে আপনার পাশে বসে আছি, কারণ আপনি ভানু বন্দ্যোপাধ্যায়ের কন্যা। নিশ্চয়ই, আমি তাই জন্য খুব গর্বিত। তবে এখানে এসে আমি নিশ্চয়ই সকলেই খুশি হয় আকাশবাণীতে এই সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু আমার আর একটা পয়েন্ট হলো, আমার মা এখানকার নিয়মিত গানের আর্টিস্ট ছিলেন, সেজন্য আমি একেবারে ছোট থেকে মার সঙ্গে 3 মাস অন্তর অন্তর আসতাম এবং মা গাইতেন আর আমি সাপা টিপে হারমোনিয়ামে বসে থাকতাম। শ্রীমতী নীলিমা বন্দ্যোপাধ্যায়, উনি পল্লী গীতি, লোকগীতি এসব গাইতেন। সেই জন্য আমার এখানে এসে এমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, সেটা আমি কাউকে বোঝাতে পারবো না, যে মা গাইতেন তখন আসতাম আর এখন আমি নিজে এসেছি সেখানে কথা বলতে। তার মানে পারিবারিক পরিবেশের মধ্যে গান বাজনা, অভিনয় এবং শিক্ষা সবটাই ছিল। অথচ আমাদের প্রজন্ম কেন, মানে অনেক প্রজন্ম যারা ওই মানুষটিকে সামনে থেকে দেখেননি, সেই ব্যক্তিত্বের কাছাকাছি মুখোমুখি হননি, দূর থেকে দেখেছেন, তারা ভেবেছেন উনি বোধহয় পুরোটাই কৌতুক জীবনটাও বোধহয় অন্যরকম, কিন্তু তা বোধহয় না। উনি কিন্তু খুব সিরিয়াস মানুষ ছিলেন যতদূর শুনেছি। কিন্তু আপনার কাছে আপনার বাবা, এটাই অনেকটা বড় করে শুনতে চাইবো। আসলে না, যে কোনো সাধারণ মানুষেরই তাই মনে হয় অভিনয় জগতের প্রত্যেকের সম্বন্ধে, যে তাদের জীবনটা বোধহয় বিশেষভাবে সাজানো। কিন্তু আমার বাবা, তিনি বাড়িতে তো আমার বাবা, তিনি বাড়িতে তো ভানু ব্যানার্জি নন, ঠিক। তাছাড়াও আমার বাবা এত সাধারণ একজন ছিলেন, মানে যে কোনো সাধারণ মধ্যবিত্ত বাড়ির বাবারা যেরকম হন, আমার বাবার সঙ্গে তাদের কোনো তফাৎ ছিল না। বাবা আমাদের চতুর্দিকে কোনো মোহ গড়ে উঠতে দেননি এবং সবসময় বুঝিয়েছেন যে তোমার বন্ধুর বাবাদের যেমন নানান রকম পেশা, এটাও আমার পেশা, এটা আমার চাকরি, এটা কোনো বিশেষ জগৎ নয়। সেজন্য ভেবো না যে তোমরা একটা বিশেষ ভাবে মানুষ হচ্ছ, একদমই সাধারণ ভাবে। নিয়ম কানুন অত্যন্ত ছিল, বাবা স্ট্রিক্ট ছিলেন, কিন্তু রাগী বা রাশভারী বলবো না, ভীষণ গল্প করতেন, কিন্তু যথেষ্ট নিয়ম কানুন ছিল। আর বাবার সাজগোজ পছন্দ করতেন না, মানে টিপ ছাড়া আর কিছু আমরা পরা অ্যালাউড ছিল না। মা আর আমরা লিপস্টিকও লাগাইনি কোনোদিন। আচ্ছা, স্লিভলেস ব্লাউজ পরা অ্যালাউড ছিল না। আর টিপটা নিয়ে খুব মজার আছে, বাবা মাকে সবসময় যেখানে যাবেন 1/2 ঘন্টা সময় আগে দিতেন। তো যখন আমি বড় হলাম তখন আমার খুব রাগ হতো যে এটা কেন করেন, বেচারা 1/2 ঘন্টা আগে থেকে সেজে বসে থাকবে। বলে না, তখন তো খুব কম দিয়ে টিপ পরা হতো, তখন তো পাতা টিপ ছিল না। বললো না, ওই যে গোল করতে তো অনেক সময় লাগবো, এই লিগা 1/2 ঘন্টা আগে সময় দিই। বাড়িতেও এমন একটা যুক্তিগ্রাহ্য জীবনের মধ্যে কিন্তু ওনার বসবাস ছিল। শিক্ষার জায়গাটা ওনার খুব স্ট্রং, মানে উনি জগন্নাথ কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে পড়ে, ঢাকা থেকে, তারপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে তারপর তারপর চলে আসে। তারপরে উনি বোধহয় সরকারি একটি চাকরি করতেন, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে। আচ্ছা, আপনি কোন সময় থেকে বাবাকে অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় বুঝলেন? অভিনেতা বুঝলাম আমি কিন্তু যখন খুব ছোট ছিলাম, 2.5 বছর বয়স ছিল, তখন আমি 2টো ছবিতে অভিনয় করেছিলাম। আচ্ছা, কিন্তু যেহেতু এই বাবার কাছে সবসময় এই জগৎটা তো বৃহত্তর পরিবার মনে হতো, মানে সকলেই আমার কাছে, তাই জন্য কোথাও গেলে, স্টুডিওতে গেলে কখনো আমার মনে হয়নি আমি অন্য কোথাও এসেছি। মানে লোকেরা যেরকম বাবা, কাকা, জ্যাঠা, পিসির বাড়ি বেড়াতে যায় ওরকম। তারপর আমার যখন 7 বছর বয়স, তখন বাবার জীবনের ইচ্ছে ছিল একটা সিরিয়াস চরিত্রে অভিনয় করা। বাবা ওই ছবিটা প্রডিউস করেন এবং ওতে আমি বাবারই মেয়ে হিসেবে অভিনয় করি। আচ্ছা, তখন ওইটাই আমি বোধহয় প্রথম বুঝলাম যে এখানে অভিনয় হচ্ছে এবং আমার বাবা অভিনেতা। এই বুঝলাম। অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় চাইতেন যে ছেলে মেয়েরা এই জগতে আসুক? একেবারেই না। কারণ যখন 13 বছর বয়স আমার, তখন তপন সিনহা পরিচালিত রবীন্দ্রনাথের অতিথি ছবিতে অভিনয় করেছিলাম এবং ওই ছবিটি জাতীয় পুরস্কারও পায়। তারপরে বহু যেরকম হয় অনেকেই বলেছেন, কিন্তু বাবার কোনোদিনই ইচ্ছে ছিল না যে আমি
এই জগতে আসি। বাবা একদম সাধারণ বাবাদের মতন, মেয়ে পড়ালেখা করবে, বড় হবে, বিয়ে দিয়ে দেবে, আচ্ছা, ব্যাস ওইটাই, যেরকম সব বাবারা ভাবে না। না, আমি সত্যি সত্যি আপনাকে দেখে আমার সেটাই মনে হচ্ছে, আপনি এত সুন্দরী। এই সৌন্দর্যটা আমরা তো বলেনি আগে, আমরা পেতেই পারতাম বড় পর্দায়, কিন্তু সেইটা হলো না কেন, সেইটাও আমার সত্যি সত্যি মানে হয়তো সেইটাই ব্যাকগ্রাউন্ড, যে উনি হয়তো চাইতেন না যে আরো আরো ছবিতে আপনি অভিনয় করেন। সেটাও হয়নি। আর তখনকার দিনে জানো তো, আমরা যখন ছোট ছিলাম তখন বাবা মায়ের কথাই শেষ কথা, তাতে কিন্তু আমাদের কোনো ক্ষোভ নেই, কোনো ক্ষোভ ছিল না। তো বিয়ের পরও আমার শাশুড়িও চাননি যে আমি অভিনয় জগতে যাই, তাই জন্য সেটাও করা হয়নি। তবে অজুহাত দেব না, শাশুড়ি তো অনেকদিন আগে চলে গেছেন, আমি হয়তো আসতে পারতাম, কিন্তু আমি এলাম অনেক পরে, মানে ইদানিং কালে আমি আরম্ভ করেছি বাবার সব জোকস গুলো, রিল, সেটাও আরম্ভ করলাম সম্প্রতি। এবং সবাই খুব আনন্দ করে নিচ্ছে এই প্রমাণটা পাওয়ার পরে। আরো বেশি আগ্রহ শুধু নয়, আরো মনে হয়েছে যে এই মানুষটা তো আরো পেতে পারি, আরো এই মানুষটাকে পেতে পারি, মানে বাসবিদিকে আরো অনেক অন্যভাবে পেতে পারি। এটা আমার মনে হয় আমার মতো যারা আপনাকে দেখছেন সমাজ মাধ্যমে তারা বুঝতে পারছেন। এরপরে আপনি একটু বলুন যে আপনার বাড়িতে যে পরিবেশ ছিল সেখানে শিক্ষার পরিবেশ, সেক্ষেত্রে উনি কি চাইতেন, যে আপনি একদম গৃহবধূ হবেন না চাকরি বাকরি করবেন যদি অভিনয় নাও করেন? বাবার কথা হ্যাঁ, একদম গৃহবধূ, কোন রকম চাকরি বাকরিতে ওনার গিয়েছিল না, একেবারে গৃহবধূ। আচ্ছা, কিন্তু আমার মা কিন্তু একদম গৃহবধূ ছিলেন না। মায়ের অনেক দিক ছিল, মা গান লিখতেন, মা গান সুর দিতেন, মা মহিলা সমিতির সঙ্গে যুক্ত ছিলেন, সবই করেছেন মা। কিন্তু বাবা আমাকে গৃহবধূ হিসেবে দেখতেই কখনো মুখ ফুটে ওরম ভাবে আলোচনা হয়নি, কিন্তু আমি বুঝতে পারতাম যে বাবা ওটাই চাইতেন। এবং আমি শ্বশুরবাড়িতে যে থাকতাম, বাবা আমাকে পেয়েছেন শ্বশুরবাড়িতে খুব বেশি বছর নয়, 8-9 বছর, তো ওটাতেই বাবা খুশি ছিলেন। শ্বশুর মশাই হিসেবে কেমন ছিলেন বাবা? শ্বশুরমশাই তো বাবা যখন শ্বশুর মশাই, বাবা শ্বশুরমশাই হয়ে দেখে যাননি তো, আমার দাদার বিয়ে হয়েছে বাবা মারা যাওয়ার পর। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য আচ্ছা, বেশি দিন শ্বশুরমশাই না, আমার স্বামীর শ্বশুরমশাই তো অবশ্যই ছিলেন, তো অসম্ভব ভালোবাসতেন। মানে শেষের দিকে বোধহয় আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার স্বামী অনেক বেশি কাছের ছিলেন বাবার, অসম্ভব কাছের ছিলেন এবং অসম্ভব স্নেহ করতেন। এই জীবনে পড়াশুনো, তারপরে সংসার জীবন, কিন্তু ওনার নিজের অভিনয় জীবনের ক্ষেত্রে উনি কিন্তু থেমে থাকেননি। যদিও আমরা খুব যে ওনাকে মনে হতো উনি যদি আরেকটু সুস্থ থাকতেন আরো কিছুদিন ওনাকে হয়তো পেতাম, কিন্তু যে সময়টা আপনি বড় হচ্ছেন সেই সময়টা উনি কিন্তু ভীষণ জনপ্রিয়, প্রচুর কাজ করছেন, প্রচুর অভিনেতা অভিনেত্রী, একেবারে ডাকসাইটে অভিনেতা অভিনেত্রীদের আপনি দেখছেন ওই যে ঘরের মতো করে। সেই দিনটা কেমন ছিল একটুখানি স্মরণ করে যদি একটু বলেন, সেই গল্পগুলো আমাদের একটু বলেন। তো দেখাই হতো না বাবার সঙ্গে, মানে বাবা অনেক সময় আমাদের ভুল ক্লাস বলে দিতেন, মানে কোন ক্লাসে পড়ছি সেটাও জানতেন না। আচ্ছা, তো স্বাভাবিক, কারণ সারাক্ষণই তো ব্যস্ত থাকতেন, এবং মঞ্চে, সিনেমায়, পরের দিকে যাত্রায় গেলেন, সুতরাং স্বাভাবিক সবটাই মার সঙ্গে, সবটাই মা জানেন আর কি, আমাদের মাকে নিয়েই বেশি থাকাটা মার সঙ্গে। কিন্তু খবর রাখতেন বাবা, এমনিতে ভীষণ গল্প করা, বা সময় পেলেই আমাদের সঙ্গে আলোচনা করা, পুরোনো দিনের গল্প করা, বাবার ছোটবেলার গল্প, বাবার ঢাকার গল্প, সিনেমাতে কারা কারা বাবাকে অনুপ্রাণিত করেছেন, এইসব গল্প কিন্তু বাবা ভীষণ করতেন আমাদের সঙ্গে যখনই সময় পেতেন। এবং উনি অভিনেতা, কৌতুক অভিনেতা তো নন, উনি একটা মাস্টার মশাই ছিলেন, মানে চলচ্চিত্র জগতের অনেকের কাছে উনি মাস্টার মশাইয়ের মতো। কতকে উনি অভিনয় এনেছেন হাত ধরে, সেই গল্প আমরা সবাই জানি, কিন্তু আপনি আরো বেশি জানেন। সেইগুলো একটু যদি আমাদের বলেন, ছোট 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 যে গল্পগুলো আপনাদের করতেন। কথা বলতে সেরকম একটা জানি না, স্বামী পিসির, মানে স্বামী চ্যাটার্জির গল্পটা তো জানি, তারপরে আরো যাদের এনেছেন তাদের তো বাবার ওইটাই একটা ছিল যে বাবা অসম্ভব পরোপকারী ছিলেন, নানাভাবে পরোপকার করেছেন, কাউকে অর্থ সাহায্য দিয়ে, কাউকে অন্যভাবে সিনেমায় নামিয়ে। গল্প করতেন না কোনোদিন, ওগুলো নিয়ে কোনোদিন কথা বলতেন। স্বাধীনতা সংগ্রামে ওনার যে ভূমিকাটা, কখনো আপনাদের সাথে সরাসরি সেসব গল্প করতেন সেই সময়টা? হ্যাঁ, আচ্ছা। বাবা তো দীনেশ গুপ্তের ভীষণ ভক্ত ছিলেন, তখন তো বাবার খুব অল্প বয়স, 5-6 বছর বয়স, দীনেশ দাতে উনি মুগ্ধ ছিলেন। তো সে গল্পগুলো তো সব ভীষণই বাবার বুক থেকে শোনা, এবং সেসব নিয়েই আমরা বই বার করেছি, কিন্তু বাবার উপর 4টে বই বার করা হয়েছে, তো তাতে লেখা আছে সেগুলো সবই বাবার কাছে আমাদের গল্পগুলো শোনা, এবং অত্যন্ত মুগ্ধর সঙ্গে। বাবা যদি অভিনেতা না হতেন আমার মনে হয় বোধহয় বিপ্লবী হতেন, সেটা আমার মনে হয়, কারণ এতই 5-6 বছর
বয়স থেকে যে শিশুর এত দেশপ্রেম ছিল এবং এত নির্ভয়ে ছিলেন উনি, দিনেশদার সাইকেলে চড়ে ওনাকে ঘুরতে দেখা যেত। তো সুতরাং আসলে বাবাদের বাড়িতেই কিন্তু সেই পরিবেশ ছিল, মানে আমার পিসিও ওই সমিতি ইত্যাদির সঙ্গে যুক্ত ছিলেন, সেই দেখেই বাবা অনুপ্রাণিত হয়েছিলেন। আর আমার ঠাকুমাও অত্যন্ত শিক্ষিত ছিলেন, তখনকার দিনের সিনিয়র কেমব্রিজ পাশ করা এবং প্রথম গভর্নেন্স ছিলেন, স্কুল ইন্সপেক্টর ছিলেন। তো এইসবের মধ্যে বড় হওয়াতে বাবার ওইটাই ছিল আর কি পারিবারিক গঠনটা আর কি। আপনার কলকাতাতেই বড় হওয়া? একদম, পুরোটাই কলকাতা। ঢাকা বিক্রমপুরের ওই পরিবেশ, বাবার বাড়ি, বিক্রমপুরের আমরা গল্প শুনে শুনে মুখস্থ, আমাদের বেশিরভাগটাই আমার দাদার থেকেও শোনা অনেকটা। সেটার জন্য আমি খুব আনন্দিত যে এই কাজটা করতে পেরেছি। এটা আমার চিরকালের স্বপ্ন ছিল যে আমি আর আমার দাদা মিলে আমরা ঢাকায় গিয়ে বাবার স্কুল, বাবার জন্মস্থান, বাবার কলেজ, বাবার ইউনিভার্সিটি ঘুরে, মানে এটা যে আমাদের কি বড় পাওনা আর কিরকম অদ্ভুত লাগছিল তখন, সেটা তো ওনারাও জানেন, ওনাদের কাছেও গর্বের একটা জায়গা। ভানু বন্দ্যোপাধ্যায় ওনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গর্বের জায়গা উনি। ওখানে গিয়ে আমরা ম্যাগাজিন দেখেছি পুরনো, যেখানে বাবার ছবি আছে, তো সেগুলোতে তো আমরা খুবই আপ্লুত হয়েছি, সন্দেহ নেই। আজকের দিনের ধরুন এই জেনারেশন সবাই এখন এই যে সমাজ মাধ্যম বলুন বা চলচ্চিত্র জগৎ যারা অভিনয় করছেন তারা দেখেন, কিন্তু এখন একটা কম্পারিজন আসে যে কৌতুক যে বিষয়টা, সত্যি কি আজকে কৌতুক সেই যেটা ভানু বন্দ্যোপাধ্যায় জওহর রায় করে গেছেন, সেই যে এসেন্সটা, সেই যে মজাটা, সেই যে একদম সুরসুরি দিয়ে হাসানো নয়, স্বতঃস্ফূর্ত ভাবে হাসিটা বোধহয় এই প্রজন্ম বোধহয় হলো না। এখন নায়ের মধ্যে আমরা যাব না, আমরা শুধু আপনার কাছে একটু জানতে চাইবো যে এমন কি ওনার মধ্যে হয়তো ছিল যেটার জন্য আপনি হয়তো অবজার্ভ করেছেন যে আজকে প্রজন্মের মধ্যে তো কৌতুক সেই জায়গাগুলো দেখেন, কিন্তু কি ছিল যেটা এই যে বাঙাল ভাষাটা যে এত মিষ্টি হতে পারে, এত ভাষার জায়গাটা ওনার কিভাবে যে মানুষের মনকে ছুতো, সেইটা বোধহয় উনি করে দিয়ে গেছেন। আর বোধহয় হবে নাটা খুব জোরে না বললেও, কারণ একদম নেগেটিভ, একদম ঠিক কথা বলেছেন। কারণ বাবার বাঙাল ভাষার প্রথম শুরু কিন্তু বাবার এই কৌতুক নকশা করা ঢাকার গাড়োয়ানদের থেকে, যারা ঘোড়া চালায় তাদের ঢাকাইয়া কুট্টি বলা হতো, তাদের ভাষাটা একটু কঠিন, তো ওটাকে সহজ করাটা কিন্তু বাবাই করেছিলেন। আর স্ট্যান্ড আপ কমেডিতে হলো বাবাই কিন্তু প্রথম বলা যেতে পারে আমাদের এখানে পশ্চিমবঙ্গে। বাবার আমি যেটা বলবো সেটা হলো বাবার শারীরিক ভাষা, যেটা বডি ল্যাঙ্গুয়েজ বলে, যেটা লোকে ওইটা পাওয়া খুব কঠিন। বাবার গলার স্বর হয়তো অনেকে নকল করতে পারবেন, কিন্তু ওইটা পারবেন না। আর ওই দুটো মিলানো খুব কঠিন, খুব কঠিন একদম। যেমন ধরুন বাবার যে ডায়লগটার সঙ্গে সমার্থক মাসিমা মালপো খামো, এই কথাটার মধ্যে তো কোনো হাসি নেই, আমি চা খাবো বললে কি কারো হাসি পাবে না। কিন্তু বাবা ওই বইটাতে 3-4 বার 3 রকম ভাবে বলেছেন, তো সেই থ্রো এন্ড ডেলিভারি ওইটাই হলো মূল সম্পদ, ওটাই হলো আসল জায়গা। কিন্তু ওটা কিন্তু আমি বললে ওই কাজটা হবে না। ঠিক, তো এটা হচ্ছে জীবনকে দেখা এবং পরিবেশনা এবং ভেতর থেকে এই প্রতিভা, এই প্রতিভার বোধহয় জুড়ি মেলা ভার ভানু বন্দ্যোপাধ্যায় পারেন এই কাজটি করতে। মানে আজকের কেন আগামী অনেক প্রজন্ম এই কথাই বলি, ভানু বন্দ্যোপাধ্যায়ের বোধহয় জুড়ি জওহর রায় বোধহয় থেকে যাবেন, তার বাইরে অনেকেই আছেন, তাদের সকলকেই প্রণাম জানিয়েই বলছি, কিন্তু সেই জায়গাটা বোধহয় তুলনা করাটা খুব একটা মুশকিল। আজকালও করে অনেকেই, খুবই ভালো করছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু হ্যাঁ ওইরকম চিরন্তন ভাবে থেকে যাওয়াটা বোধহয় জানি না। মানে আজও আমি দেখুন, আপনারাই তো এই তো 40 বছর হয়ে গেছে বাবা মারা গেছেন, আজও আমি বসে আপনাদের সামনে বাবার সম্বন্ধে কথা বলছি, বাবা চর্চিত হচ্ছেন, ঠিক এটার থেকে বড় পাওয়াটা তো আর কিছু হতে পারে না। এই চিরন্তন ভানু বন্দ্যোপাধ্যায়কে মনে হয় শুধু এইখানেই থেমে নয়, আগামী অনেক প্রজন্ম, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, ফিল্ম ইনস্টিটিউশন, তারা কিন্তু শেখাবেন যে ভানু বন্দ্যোপাধ্যায় কি করে ভানু বন্দ্যোপাধ্যায় হয়েছেন, ওই শরীরী পরিভাষা এবং তার সাথে সাথে নিজস্ব ভাষা। আমাদের না খুব মনে হয় যে উনি যে বাঙাল কথা বলতেন, বাড়িতে ওইটা বলতেন না,
না, বাড়িতে শুধু মার সঙ্গেই বলতেন, কিন্তু আমাদের সঙ্গে আমি এখন যেরকম ভাষায় কথা বলছি সেরকমই বলতেন, আমাদের সঙ্গে কখনো বাংলা কথা মানে পারতেন, মানে আমাদের তো মনে হয় উনি বদল না। এটা কিন্তু অনেকে ভুল করে, কারণ বাবা যতগুলো সিনেমা করেছেন তার মধ্যে কিন্তু বাঙাল ভাষায় সিনেমা কম, এখানকার ভাষায় সিনেমা কিন্তু অনেক অনেক। সুতরাং বাবা দুটোই পারতেন, দুটোই বলতে পারতেন, কিন্তু বাঙাল ভাষাটাতে ওনার ছন্দ, হ্যাঁ, এবং যে যে ছবিতে উনি করেছেন মানে সুপার ডুপার হিট বলাটা এখনকার রেয়াজ হয়েছে, কিন্তু ওটা তো মানে মানুষের মনকে একদম মানে ফালফাল করে দিয়ে গেছে আর কি, হৃদয়কে, যে ওর মতো কিছুতেই কেউ হবে না, ওই চরিত্রের মতো কেউ হবে না, চরিত্র হয়ে ওঠা যাকে বলে আর কি। কিন্তু সাধারণ জীবনযাপনে ওনার একটু দৈনন্দিন জীবনটা কেমন ছিল একটু যদি আপনার কাছে শুনি। এমনিতে তো বাবা ভীষণ মিশুকে ছিলেন, হ্যাঁ, সুতরাং মানে এই যে সকালে ঘুম থেকে ওঠা, তারপরে একটা ব্যায়াম করা, খাওয়া দাওয়া, সব না, ব্রেকফাস্ট করলেন, শুটিং থাকলে গেলেন, শুটিং না থাকলে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, বেরিয়ে পড়ে অমৃতায়ন বলে একটা ইয়ে আছে সেখানে গিয়ে গল্প করতেন, প্রথম জীবনটা বলছি আর কি, গল্প করতেন, ভীষণ আড্ডা মারতেন। আর পরবর্তী জীবনেও ভীষণ বাবা সকলের সঙ্গে যোগাযোগ রাখতেন, প্রত্যেকের বাড়িতে বাবা ঘুরে বেড়াতেন। তো এটা সম্বন্ধে আমি সেদিনই গল্প হচ্ছিল আর খুব মজা লাগছিল, যেমন সৌমিত্র চ্যাটার্জির মেয়ে, রুমা গুহ ঠাকুর তার মেয়ে, শুভেন্দু চট্টোপাধ্যায়ের ছেলে, এদের সঙ্গে আমার কথা হচ্ছিল। আমি তাই বলছিলাম, ওরা বললো আমাদের কি জিজ্ঞেস করছো, ভানু জেঠু তো আমাদের বাড়ির লোক, কারণ বাবা তো সবসময় আমাদের বাড়িতে গেছেন, তাই ওরা এত বেশি বাবাকে দেখেছে, আমরা কিন্তু ওদের অর্থ দেখতে পারিনি, কারণ আমরা তো যাচ্ছি না। তো ওরা বললো ভানু জেঠু আমাদের বাড়ির লোক, সুতরাং আমাদের তো কোনোদিন মনে হয়নি যে উনি আরেকজন কেউ, একেবারেই পরিবারে যোগাযোগটা খুব রাখতে ভীষণ ভালোবাসতেন, ভীষণ খেতে ভালোবাসতেন, তার থেকে বোধহয় বেশি খাওয়াতে ভালোবাসতেন। আর সেটা বেশ মাকে মাঝে মাঝেই না বলে নিমন্ত্রণ জানিয়ে আসতেন, যেরকম আগেকার দিনের লোকেরা হতো। কারণ আমাদের বাড়ি যে ঠাকুর যিনি রান্না করতেন তিনি আমাদের পরিবারের সদস্য, তিনিও প্রায় আমাকে মানুষ করেছেন আমার বাবার বিয়ের আগের থেকে। আচ্ছা, অসম্ভব ভালো রান্না করতো। সুতরাং এই সকলেরই এসে আমাদের বাড়িতে নেমন্তন্ন খাওয়াটা, যেমন বসন্ত কাকু, হেমন্ত কাকু তো ছিলেনই, হেমন্ত কাকু বম্বে থেকে আসবেন এবং আমাদের বাড়িতে খাবেন না এরকম হয়নি, সুতরাং খাওয়াতে অসম্ভব আনন্দ পেতেন। ওই সকলে যে আনন্দ পাচ্ছে খেয়ে এবং ভীষণ প্রশংসা করছে সেটা ভীষণ ভালোবাসতেন। মাও নিজে হাতে অনেক আইটেম করতেন। আচ্ছা, আপনাদের পরিবারের সদস্য তার মানে আপনারা 3 ভাই বোন? হ্যাঁ, বাবা মা, ঠাকুমা ছিলেন, আমার 10 বছর বয়স পর্যন্ত ঠাকুমা ছিলেন। আচ্ছা, মানে উনি পরিবার কেন্দ্রিক মানুষ ছিলেন। একদম 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 ভীষণভাবে। বাবার যে জীবন তার মধ্যে তার তো প্রভাব ছেলে মেয়েদের উপর বর্তা। আপনার কি মনে হয় কোন কোন জিনিসটা আপনি খানিকটা বাবার মতো পেয়েছেন? আমার মা তো চিরকাল বলে গেছেন তুমি একদম বাবা কেটে বসানো। আমি ভীষণ মিশুকে, ভীষণ কথা বলতে ভালোবাসি। আর যেটা আমি বাবার থেকে পেতে চেষ্টা করেছি, বাবা মার থেকে, মানে যদি কিছুটা পেয়ে থাকি সেটা হলো পরোপকার করা। ওটা আমাকে ভীষণ মুগ্ধ করে, কারণ বাবা মারা যাওয়ার পর কত কলাকুশলী যে আমাদের বাড়িতে এসে বলেছেন যে তোমরা শুধু পিতৃহারা হলে না, আমরাও অনাথ হয়ে গেলাম। ওইটা এত আমার মানে বেজেছিল যে তার মানে কত নিশ্চুপে করতে নেই কাজটা। তো ওটা যদি কিছুটাও আমি করতে পারি 1%ও, তাহলেও আমি নিজেকে ধন্য মনে করব। এই প্রসঙ্গে না আমার একটা কথা মনে হয় যে ধরুন আজকে যারা অভিনেতা অভিনেত্রী তারা অর্থনৈতিকভাবে তারা কিন্তু ভীষণ স্টেবল, যদি তারা নিজের জীবনে ডিসিপ্লিনটা রাখতে পারে। কিন্তু যে সময়টা ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায় বা এই সময় কাজ করেছেন, এইরকম অ্যাফ্লুয়েন্স তো তাদের ছিল না। এত তাদের যত না তারা মানসিক শান্তি পেয়েছেন, আনন্দ পেয়েছেন, আর্থিকভাবে কিন্তু আজকের মতো আমি কম্পেয়ার টু টুডেজ লাইফ সেইটা কিন্তু ওইভাবে তো ছিল না। কিন্তু এই যে প্রজন্মগত পরিবর্তনে আপনাদের জীবনধারা, জীবন ধারণ এবং দেখা সবটাই আজকে প্রজন্ম বা ওই ইন্ডাস্ট্রির সাথে তো সবাই তো ডিট্যাচড হয় না, এখনো যোগাযোগটা আছে। কি মনে হয় তখন বাবাদের সময় এবং ভানু বন্দ্যোপাধ্যায়ের পিরিয়ড আর এখনকার? বাবাদের সময় না কেউই তখন এতই অন্যরকম ছিল পৃথিবীটা, মানে মানুষজন সকলে, বাবারা না সঞ্চয় ব্যাপারটাই জানতেন না এবং অর্থের প্রতি কোনো নিয়ে ছিল না। কিন্তু সেটা ভালো ছিল কি মন্দ ছিল বলবো তা বলবো না আমি, কারণ একদিক দিয়ে মন্দও ছিল, কারণ তার জন্যই তুলসী চক্রবর্তীকে অত কষ্ট করতে হয়েছে। যদি একটু বুঝতেন সঞ্চয়ের দিকটা বা আজকালকার দিনের মতন হতেন তাহলে হয়তো হতো না। এরকম তো অনেকেই খুব ভুগেছেন। তো সেই জন্য আজকাল যখন অভিনেতা বা অভিনেত্রীরা
সঞ্চয়ের দিকে মন দেন, আমি সেটা খারাপ বলবো না, কারণ সত্যি তো করতে তো হবেই। এবং অনেক রকম ইন্স্যুরেন্স এসছে তাদের ভবিষ্যতে, সেগুলো তো দেখতেই হবে, ছেলে মেয়েদের দেখা। হ্যাঁ, আমাদের কি, আমরা এতই সাধারণ ভাবে থেকেছি যে ওই যে আমাদের চলে গেছে, ওতে আমরা ভীষণ খুশি ছিলাম। আমাদের ছোটবেলাটা ভীষণ আনন্দে কেটেছে, কোনো রকম ক্ষোভ ছিল না যে ওর বাবার এত বড় গাড়ি আছে বা ওর বাবার এত বড় বাড়ি আছে, বা এগুলো কোনোদিন আমাদের মনে আসেইনি। কারণ আমাদের মনে হচ্ছে আমরা যেভাবে বড় হচ্ছি সব থেকে সুন্দরভাবে বড় হচ্ছি। সেটা মার কৃতিত্বটা অনেক বেশি সেখানে, কারণ মাই তো করতেন সবটা, বাবা তো দেখতে পারতেন, কিন্তু নিশ্চয়ই বাবার সহায়তা তো ছিলই, সহযোগিতা তো ছিলই। সুতরাং অত্যন্ত শিশুর বয়সটা আনন্দে কাটিয়েছে, কোনো রকমের কোনো চাহিদা বা ইয়ে ছিল না। এবার মায়ের কথা একটু আসে। একজন অভিনেতার স্ত্রী অনেক রকম ইনসিকিউরিটি, অনেক ধরনের ইনসিকিউরিটি, জনপ্রিয় মানুষের স্ত্রী হওয়া কিন্তু এত সোজা নয়। আপনি মাকে খুব কাছ থেকে দেখেছেন, প্রচুর গুণাবলী না থাকলে জনপ্রিয় মানুষের স্ত্রীকে তাকে এগিয়ে দেওয়াটা এত সোজা হয় না। একটু বলুন মায়ের কথা। মা গৃহকর্ম নিপুণা বলতে যা বোঝায় সেগুলো তো ছিলেনই, রান্না করতেন, ঘর গোছাতেন, যেগুলো ছিল। কিন্তু মার এই যে অন্য আরেকটা জগৎ, যেটা পেশাগত দিক, সেটাও কিন্তু খুব, মা যে খুব সহজে সেটা পেয়েছেন তা কিন্তু না। মারও কিন্তু পরিবার থেকে বাধা এসেছে, কিন্তু মা সেগুলোকে উপেক্ষা করে সেগুলো মা চালিয়ে গেছেন। পড়াশোনা মা খুব বেশি যে করেছেন তা না, কিন্তু সারাক্ষণই পড়াশোনার মধ্যে ডুবে থাকতেন। মা ভীষণ লেখা নিয়ে ব্যস্ত থাকতেন। মা যে সমিতিটা করেছিলেন, সেখানে মা একটা প্রথম ম্যাগাজিন তৈরি করেছিলেন, প্রথমা বলে, মানে যে কোনো ক্ষেত্রে যে কোনো মহিলারা প্রথম, এটা কিন্তু মা বার করেন। তার মানে উইমেন এম্পাওয়ারমেন্টে মা কোন যুগে মূল্য দিয়ে গেছেন, অতকাল আগে। আমরা এখন এটা নিয়ে খুব কথা বলি, কিন্তু তখনই মা দিয়ে গেছেন এবং তখনই লিখে গেছেন। আর তাছাড়া গান লেখা, গান করা, এগুলো তো ছিল, সেগুলো তো সিনেমায় গান করা, বাবার যাত্রায় সুর দেয়া, এগুলো তো সব ছিল। সুতরাং আমি তো ভীষণ গর্বিত মাকে নিয়ে, বাবাকে নিয়ে তো বটেই। জনপ্রিয়তা যখন পরিবারকে ছোঁয়, তখন তো ভালো লাগার জায়গাটা তো চূড়ান্ত, বন্ধু বান্ধবের জায়গা থেকে একটু আলাদা, নিজের পরিবার পরিবেশের মধ্যে নিজেকে একটু আলাদা। আবার যখন আপনি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছেন, বাবার সিনেমা দেখছেন, এই সুযোগও তো ডেফিনেটলি হয়েছে, বারবার করেছেন, এবং মাকে সঙ্গে নিয়ে গেছেন। সেটা কম হয়েছে, ছোটবেলায় হয়েছে, বড় হয়ে আর বিশেষ হয়নি। ছোটবেলায় হয়েছে যে আমরা একসঙ্গে গেছি দেখতে। মার মতামতকে বাবা খুব মূল্য দিতেন। মানে কোনো কমিক স্কেচ করলেন, সেটা ভালো হয়েছে কিনা সেগুলো পড়ে শোনানো, বলে শোনানো, এবং মা যেটা বলতেন, দুজনের প্রতি দুজনের অসম্ভব সম্মান দিতেন দুজনকে। সেগুলো তো গেছি আমরা একসঙ্গে, এবং মা সমালোচনাও করেছেন, এই দিকটা ভালো হয়নি, এই জায়গাটা ভালো হয়নি, এটা আর একটু ভালো হলে হতো। আর বাবা বলতেন, তুমি যেটা খারাপ বলো সেটাই ভালো হয়, সেটাই লোকে বেশি ভালো বলে। আপনার প্রথম মনে পড়ে যে প্রথম আপনি বাবাকে বড় স্ক্রিনে দেখছেন কোন সিনেমা? বাবাকে বড় স্ক্রিনে 74। 74? ও আহা, 74 পরে আর কি, যখন ছোটবেলায় দেখেছি তখন তো মনে ছিল না। পরে দেখেছি, পরে তো অনেক ছবি সবগুলোই দেখেছি প্রায়, কিন্তু প্রথম আপনি বড় স্ক্রিনে দেখছেন বাবা। হ্যাঁ, কিন্তু ওটা আমাকে অত অবাক করেনি। ওই যে বললাম যে আমি তো 2.5 বছর বয়স থেকে বাবার সঙ্গে স্টুডিওতে ঘোরাফেরা করতাম, তাই জন্য অত অবাক লাগেনি। আমি তো জানি যে বাবার এটাই কাজ, বাবা এটাই করবেন আর কি, বাবাকে বড় পর্দায় দেখা যাবে, সেটাই স্বাভাবিক। সেজন্য অবাক হইনি, কিন্তু ভালো তো লেগেছে নিশ্চয়ই, গর্ব। আর থিয়েটার যখন দেখছেন? হ্যাঁ, থিয়েটারটা ভীষণই বেশি। থিয়েটারটা বাবা, যে কোনো অভিনেতাই বোধহয় মঞ্চকে বেশি পছন্দ করেন, তবে আমার বাবাকে আমি দেখেছি যে কোনো নাটকে যত রজনী হোক, বাবা কিন্তু শুরু হওয়ার আগে মঞ্চের পেছনে হেঁটে বেড়াচ্ছেন, ভীষণ নার্ভাস, এবং প্রত্যেক দিন বলতেন যে আমার মনে হচ্ছে আজকেই আমার প্রথম দিনের অভিনয়। এতটাই সিরিয়াস ছিলেন এবং এতটাই ভাবে নিতেন ওগুলোকে, মানে স্বাভাবিকভাবে খুব খেলার ছলে নিতেন না কখনো। 100তম রজনীতেও যেরকম দেখেছি, প্রথম রজনীতেও ঠিক সেরকম অভিনয় করতে দেখেছি, এবং নার্ভাস দেখেছি। এগুলি তো শুনতে পাওয়া আপনার কাছ থেকে। আচ্ছা, আপনি যখন স্কুল কলেজে পড়ছেন, তখন আপনি ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই সময়, হ্যাঁ, কিরকম হতো সকলের বন্ধু বান্ধবের কাছ থেকে, টিচারদের কাছে কিরকম রেসপন্স পেতেন? টিচারদের থেকেও বেশি বন্ধু বান্ধব। প্রথম দিকে যখন ছোট ছিলাম তখন ভালো লাগতো না, কারণ লোকেরা আমার একটু আলাদা করে রাখতো। ভানু বন্দ্যোপাধ্যায়ের মেয়ে, তাই জন্য। কোন স্কুলে পড়েছেন? আমি রমেশ মিত্র বালিকা বিদ্যালয়তে পড়েছি। তো তখন ওরকম করতো, আর ওই এক কথা বলতো, এটা নিয়ে আমি অনেক জায়গায় বলেছি, আপনারা শুনতে ভালো লাগবে। তো আমার বাবা বাড়িতে হাসায়। হ্যাঁ, তো এটা
এটা যে বলতো ছোটবেলায়, তখন ভীষণ রাগ হতো যে এটা বলে কেন। পরে যখন বড় হয়েছি, মানে দর্শকের স্থানে নিজেকে বসিয়ে দেখেছি, তখন আমার মনে হয়েছে যে আমিও হয়তো এটাই বলতাম, জিজ্ঞেস করতাম, কারণ ওদের তো এটা মনে হবে, ওরা তো শুধু বড় পর্দায় কৌতুক অভিনেতাকে দেখছে। তো বাবাকে এসে আমি তখন বড়, তখন আমি বেশ বড়, তখন আমি কলেজে পড়ি, তখন আমি বাবাকে বললাম, বাবা জানো তো এই প্রশ্নটা না আমার বড্ড বিরক্ত করে, তুমি বাড়িতে হাসাও, তুমি বাড়িতে হাসাবে কেন? তো তখন বাবা বললেন, তুমি একটা কাজ করো, গিয়ে জিজ্ঞেস করো ওর বাবা কি করে। তো আমি পরের দিন গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কি করে? বললো যে আমার বাবা ডাক্তার, সার্জন। তো বাবা বললেন, ওকে গিয়ে বললো যে তোমার বাবা কি ছুরি কাচি নিয়ে সারাক্ষণ বাড়িতে ছুরি কাচি চালান? ওনারও যেরকম ওটা পেশা, এটাও আবার সেরকম পেশা, সুতরাং অন্যরকম কিছু নয়। কি যুক্তিগ্রাহ্য এবং কি লেভেলের উত্তর, এবং সেই জায়গাটা কত পরিষ্কার হওয়া। সত্যি সত্যি তো কোনো জনপ্রিয় অভিনেতা কেন, প্রাণে তখন তো আপনি যখন বড় হচ্ছেন তখন তো উনি একদম সে মানে কি বল দেবতার মতো তার অ্যাকসেপ্টেন্স। তো সেই জায়গা থেকে মনে হয় যে নিজেকে ধরে রাখা। কিংবা আমার আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে, আমি জানি না আপনি কিভাবে নেবেন, সেটা হচ্ছে আপনার যেখানে বিয়ে হলো, আপনি ভানু বন্দ্যোপাধ্যায়ের মেয়ের কোন একটা সেই শ্বশুর বাড়ির জায়গায় কি হলো ব্যাপারটা আপনি যদি আমাকে একটু বলেন। মানে শ্বশুর মশাই ভানু বন্দ্যোপাধ্যায়, তার মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে, আপনার যেখানে বিয়ে হচ্ছে সেটাও বোঝাপড়া সেই জায়গাতে ছিল যে এরকম একটা জনপ্রিয় পরিবার, এরকম একটা নামজাদা পরিবারের মেয়েকে। সেটা ওদের জানা ছিল এই জন্য, কারণ ওরা সবসময় না ছোটবেলার থেকে, পরে গল্প শুনেছি যে ছোটবেলার থেকেই ওরা কিন্তু, যেহেতু আমার বড় ননদ শান্তিনিকেতনে থাকতেন, উনি সবসময় ওই রেকর্ড নিয়ে যেতেন, তো সেগুলো গিয়ে শোনাতেন। আমার শ্বশুরবাড়ি বিদেশে, মানে ওরা বিদেশে মানুষ হয়েছে, আচ্ছা, কিন্তু ওই সবসময় ওগুলো শুনতেন, সেই জন্য ভানু ব্যানার্জি নামটার সঙ্গে ওরা খুব পরিচিত ছিলেন, এবং কৌতুক নকশাগুলোর সঙ্গেও খুব পরিচিত, শ্রদ্ধাটা ছিল একদমই, মানে জানা অজানা কিছু ছিল না, সেটা নিয়ে খুব বিয়ে ছিল। এবং আমার শাশুড়ির সঙ্গে আমার বাবার একটা খুব সুন্দর সখ্যতা ছিল, ওরা 1 বছরের ছোট বড় ছিলেন, কিন্তু খুব সুন্দর সখ্যতা ছিল। সেই জন্য নতুন কিছু না আর কি, মানে অদ্ভুত কিছু না, গর্বিত তো ছিলেনই, খুশি তো ছিলেনই, কিন্তু ওই যে বললাম, কিন্তু তাই বলে ওরা চাননি, কিন্তু আমার শাশুড়ি মা কোনোদিন চাননি যে আমিও অভিনয়টা করি আর কি। আজকে আমাদের আলোচনায় বাসুবিদিকে না একটুখানি কি বলবো, প্রথম কথা বলে যেটা মনে হলো যে আমাদের যেটা ভয় করছিল যে ভানু বন্দ্যোপাধ্যায় মেয়ে বাসুবিদি না, কিন্তু সামনের থেকে সেরকম না, ভীষণ সুন্দরী একজন মহিলা, যারা দেখতে পাচ্ছে না ও প্রান্তে, যারা শুনতে যেমন কি ভালো লাগছে, সমাজ মাধ্যমে বাসুবিদিকে যারা দেখেন তারা জানেন, কিন্তু আমার পাশে বসে কথা বলতে এত ভালো লাগলো। আমার মনে হয় একজন মানুষকে এমন ভাবে পাওয়াটা আমাদের কাছে খুব অহংকারের এবং গর্বের, যেখানে যিনি ভানু বন্দ্যোপাধ্যায়ের মেয়ে, তার সঙ্গে তিনি বড় হয়েছেন, তিনি বাবা হিসেবে পেয়েছেন, তিনি অভিনেতা হিসেবে পেয়েছেন, এবং শিক্ষক হিসেবে পেয়েছেন। উনি তো সেরকমই মানুষ ছিলেন, আমরা যতটা দূর থেকে জেনেছি। আমারও কিন্তু এখানে এসে ওদের সম্বন্ধে বলতে পেরে ভীষণ নিজেকে ভালো লাগলো, ভীষণ আপ্লুত হলাম এবং আনন্দ। আজকে শেষ হয়েও হইল না শেষ, আবার আপনাকে পাবো এই আশা রেখে আমাদের আলোচনা শেষ। আমি অত্যন্ত আনন্দিত হব, আবার আমাকে ডাকলে নিশ্চয়ই আনন্দিত।